তাজদার ঘুম ভাঙতে কপাল আর পায়ে হালকা চিনচিনি ব্যথায় টান অনুভব করলো। ধীরে ধীরে চোখ পেলে চারপাশটা দেখলো। বিছানার পাশে চাদর কুঁচকে আছে। সে হাত বুলিয়ে বসলো, অনেকক্ষণ আগে ঠান্ডা হয়ে গেছে। তার মানে শায়না উঠে গেছে অনেক আগে। হাসিমা ভরা ভঙ্গিতে আড়মোড়া ভেঙে তাজদার পা নামালো। ভারী শরীর নিয়ে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে গেল। মুখে পানি ছুঁড়ে সামান্য সতেজ হলো। তখনই তার চোখ হঠাৎ থেমে গেল সিল্কের পাশে রাখা ছোট্ট বক্সটার দিকে। প্রেগনেন্সি কিট। চোখ বড় হয়ে গেল তার। চক্ষু ছানা ভরা। সাদা প্লাস্টিকের সরু দাগটির উপরে লাল রেখা স্পষ্ট। বুকের ভেতর ঢাকের মতো বাজতে লাগলো তার হৃদস্পন্দন। সে কি ভুল দেখছে? কপাল জুড়ে অদ্ভুত গরম লাগছে। দুহাত ভরে বারবার পানি ঝাপটা দিল মুখে। শ্বাস দ্রুত ওঠানামা করছে। পানির ফোঁটা ভিজে যাওয়ার চোখ মুছে আবার তাকালো সেই কিটটার দিকে। না, এটা কোনো ভ্রম নয়, এটা সত্যি, একেবারে স্পষ্ট লাল দাগ। চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল তার কাছে। কানে শুধু নিজের বুকের ভিতরে তীব্র ধকধক শব্দ হচ্ছে। সে কিটটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর দ্রুত বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে থামলো টেবিলের দিকে। সেখানে নাস্তার ট্রে রাখা আছে। ট্রেটাতে সাজানো গরম দুধে ভেজানো ওটস, আর তার উপর ছোট ছোট কাটা ফল আর ছাড়ানো বাদাম। পাশে রাখা আছে হোল হুইট রুটি, সাথে সেদ্ধ ডিম আর টাটকা শসার টুকরো। তাজদার তিতলিকে ডাক দিল। কিছুক্ষণ ডাকাডাকির পর তিতলি এলো। তাজদার রেগে জানতে চাইলো, এতক্ষণ ধরে ডাকছি তোমাকে, এখন আসার সময় হলো? শায়না কোথায়? খাচ্ছে। তাজা চিনিত মুখে ঘরে ঢুকে গেল দেখে তিতলিও চলে গেল। তাজা চিনিত মুখে অল্প অল্প করে খেয়ে নিল। বেশ খিদে লেগেছে। খাওয়ার ফাঁকে শায়না ঘরে এসে কুচকানো বিছানাটা ঠিক করলো। তাজদার খাওয়া শেষ করে তার দিকে চেয়ে রইল। শায়না নাস্তার ট্রেটা নিয়ে বেরিয়ে এলো। তাজদার কিছু বলতে চেয়েও আর পারল না। অনেকক্ষণ ঘরময় পায়চারি করার পর শায়না ফের ঘরে এলো। তাজদার তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু কোথা থেকে কথা শুরু করবে বুঝে উঠতে পারছে না। শায়না ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে ভাঁজ করতে করতে ঘড়ির কাঁটার দিকে তাকালো। তারপর আলমারি থেকে সামনে গিয়ে থামলো চাবিটা হাতে নিয়ে। চাবি মোচড় দিতে তার হাতের উপর একটা হাত এসে থামলো। শায়না থেমে গেল। তাজদার তাকে নিজের দিকে ফিরে নিয়ে জড়িয়ে ধরে ফেলল। মাথাটা তার বুকের সাথে চেপে ধরে বলল, আমার কথাটা একবার শোনো প্লিজ। শায়না নড়চড় নেই, পাথরের মতো জমে গেছে সে। শুধু চোখ জোড়া কেমন জল করছে। তাজদার কথাই শুরু করবে তার আগে শায়না তাকে ছেড়ে দাঁড়ালো। চাবি মোচড় দিয়ে আলমারি খুলে সব কাগজপত্র বের করলো। তাজদারের সামনে ভুয়া রিপোর্টগুলো আগুন ধরিয়ে দিল। তাজদার এক হাতে বলল, শায়না একটাও শুনতে পেল না। রিপোর্টগুলো একটা একটা পড়ছে। তাজদার বলল, তুমি আমার সাথে কথা বলো। মমতাজ, আমার কথাটা শোনো। আশ্চর্য, শায়না মুখে কোনো কথা নেই, শুধু গাল বেয়ে জল পড়ছে। তাজদার অবাক হয়ে দেখলো সেখানে শুধু রিপোর্টগুলো নেই, তার অনার্সের ভর্তির সংক্রান্ত যত কাগজপত্র আছে, এমনকি পাশের সব কয়টা সার্টিফিকেটও। তাজদার সার্টিফিকেটগুলো সরিয়ে ফেললো। দাদিমা এসে বলল, ধোয়া কিসের? তিনি দরজার কাছে এসে থেমে গেলেন। চোখ বড় বড় করে চেয়ে রইলেন। তাজদার শায়নার হাত থেকে কাগজপত্রগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শায়না দিচ্ছে না। তাজদার গর্জে বলল, এগুলো পুড়ে গেলে সমস্যা হবে। ছাড়ো, আমার কথাটি শুনতে বলছি। শায়না। শায়না একটা কাগজ শক্ত করে ধরে আছে। কাগজটা ছাড়ছে না দেখে তাজদার হাত তুলতে দাদিমা ছুটে এসে শায়নাকে আড়াল করে দাঁড়ালেন। দাদু ভাই। তাজদার হাঁপিয়ে উঠে কান্নারত শায়নার দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, আমি কি বলতে চাইছি ও সেটা শুনবে না? আমি এসব কেন করেছি ওকে বুঝতে হবে না? গায়ে হাত তুলতে চাওয়ার পর থেকে শায়নার কান্নার বেগ আরও বেড়েছে। দাদিমা বলেন, কি হয়েছে আমাকে বলবে তো? তানসুবা এসে আগুনটা নিভিয়ে দিয়েছে বাথরুম থেকে মগে করে পানি এনে। সে তখন কিটটা দেখেছে। রওশনারাকে সেটা বলেছে। রওশনারা ঘরে এসে শায়নাকে বলল, এখান থেকে চলো, কথার কথা বাড়বে, চলো, এইসবে এভাবে কেঁদো না, শরীর খারাপ করবে, চলো। দাদিমা তাজদারকে বলো, তোমার দাদা কোনোদিন আমার গায়ে হাত তুলেনি, তোমার বাবা কোনোদিন তোমার মায়ের গায়ে হাত তুলতে পারেনি, আর তুমি কি করতে চাইছিলে? তাজদার চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, তোমরা প্লিজ সবাই যাও এখান থেকে, ওর সাথে আমার কথা আছে। শায়না, শায়না আমার সাথে কথা বলো, তুমি এদিকে এসো। দাদিমা রওশনার পেছনে দাঁড়িয়ে কাঁদছে শায়না। তাজদার সবার উদ্দেশ্যে বলো, তোমরা যাবে?
রোশনারা বলল, ও অসুস্থ, এটা মাথায় রাখবে। দাদিমা বলেন, রাগারাগি না করেও কথা বলা যায়। ওনারা বেরিয়ে যেতে তাজদা সায়নার দিকে তাকালো, ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতটা তুলে চুমু খেতেই সানা গা দুলিয়ে কেঁদে উঠল। তাজদা তার হাতের তালু থেকে ঠোঁট তুলে বলল, তোমার যদি মনে হয় আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি তাহলে আমাকে শাস্তি দাও, কিন্তু যা মনে আসে তা করে বসো না। আমার দিকে তাকাও, আমার সাথে কথা বলো, আমাকে বকো, কিন্তু এভাবে চুপ থাকাটা আমি মানব না। সানা তার দিকে তাকালো না। তাজদার বলো, আমি কেন তোমাকে মিথ্যে বলেছি তুমি একবার ভেবে ভাবো। তুমি আমার সাথে যেতে চাইছো না, পরীক্ষা দিতে চাইছে না। আমি তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য এমনটা করেছি। সায়না তার মুখের দিকে ভুলেও তাকালো না, কাঁদছে আর চোখ মুছছে। নিজের শর্তে নিজে হেরে যাওয়ার ভয়ে তার মাতৃত্বকে কাজে লাগিয়েছে এই মানুষটা। নিজের ছোট্ট একটা শর্তের কাছে তার মাতৃত্বটা ঠুনকো মনে করেছে। তার কাছে জিতে যাওয়াটা বেশি মনে হয়েছে। আর সে তার সব স্বপ্ন সব ইচ্ছেকে কবর দিয়ে তার সাথে চলে যাচ্ছিল লন্ডনে। সে এত এত কিছু বিসর্জন দিয়েছে, নিজের মর্জির বিপক্ষে গিয়ে মানিয়ে নিয়েছে। আর তাজদা সিদ্দিকী সামান্য এইটুকুতে জিতিয়ে দেওয়ার জন্য তার মাতৃত্ব অস্বীকার করেছে। তার জীবনের সবচেয়ে বড় ভুল তাজদা সিদ্দিকীর মতো স্বার্থাশেষী মানুষকে বিয়ে করা, দ্বিতীয়ত অন্ধের মতো বিশ্বাস করা। রানা ধীরে ধীরে তার হাতটা ছাড়িয়ে নিল। তাজদার বলল, আমি তোমার প্রেগনেন্সির খবর শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু সায়না তার দিকে চোখ তুলল। এবার নিজেকে জেতাতে বাচ্চাটাকে কবর দিতে হলেও দিত। এই তাজদার সেদিকে তাজদার তার দুই গালের পাশে আলতো করে হাত রাখলো। বলো, আমি তোমাকে বলতাম সময় করে, কিন্তু কি থেকে কি হয়ে গেল নিজেই। সায়না মুখ দিয়ে কথা বেরালো না, সে কথা বলল না। তার কোনো কথা কোনোদিন তাজদা সিদ্দিকী মূল্যায়ন করেনি, চেঁচিয়ে বললেও শোনেনি। তাই আজকের পর থেকে তাকে নিজের কোনো কথা সে বলবে না, একটা কথাও না। সে যদি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে তাহলে তাজদা সিদ্দিকীর কাছে যাবে না সাহায্য চাইতে। তাজদা সিদ্দিকী কথা রাখতে জানে না। তাজদা তাকে ঝাঁকিয়ে বলল, ছোট থামতেই, এভাবে চুপ থাকলে সমস্যা আরও বাড়বে। সায়না সায়না পারছে না কথা বলতে, শক্তি পাচ্ছে না শরীরে। সার্টিফিকেটগুলোকে দিকে একবার তাকালো সে, আর এক ফোঁটা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। এগুলি সে পুড়িয়ে ফেলতে চেয়েছিল সে, কারণ জীবনে গুরুত্বপূর্ণ সময়গুলোর অপচয় সে নিজের সাথে বহন করতে চায় না। আর রইল ভালোবাসার কথা, ওকে তাজদা সিদ্দিকী যতই বলো, কিন্তু সত্যিটা হচ্ছে সে তার কাছ থেকে পাওয়া সুবিধাগুলোকে ভালোবাসে। বাচ্চা না হলে ইউকেতে সিটিজেনশিপ না পেলেও তাকে 2 পয়সার পাত্তা দিত না। এই সংসারটা এমন একটা ভিটের উপর দাঁড়িয়ে আছে যে এটাকে ধরে রাখার জন্য একটা শক্ত হাতও নেই। এটাকে তার উপর চাপিয়ে দিয়েছে। সে এটা ওটা করেছে, মানিয়ে নিয়ে সম্পর্কটা থাকবে, নইলে রাতারাতি কাবিনের টাকা সমেত তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কথাটা সে অনেকবার শুনেছে, সেই ভয়ে হয়তো সে সংসার করেছে। আর তাজদা সিদ্দিকী করেছে বাচ্চার লোভে, ইউকে সিটিজেনশিপের লোভে, একটা পার্মানেন্ট কেয়ারটেকার পাওয়ার লোভে। তার ভেতরে এতদিন ফাঁকা ফাঁকা লাগছিল এটা ভেবে যে সে সব ছেড়ে ছুড়ে সব কিছু ফেলে চলে যাচ্ছিল। সেটা কি ভালো হচ্ছে, উচিত হচ্ছে? আজ তাজদা সিদ্দিকী তার সব প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিল। সে নিজের বাচ্চা নিয়ে মিথ্যে গল্প সাজাতে পারে সামান্য একটা শর্তের কাছে জিতে যাওয়ার জন্য। কত কী না করতে পারে। তাজদা সিদ্দিকীকে শাস্তি দেওয়ার কোনো এনার্জি নেই তার। তাকে সবসময় বড় শাস্তি যদি কেউ দিতে পারে সেটা সে নিজেই। বাইরে থেকে রওশনা আরা বলল, সায়না তোমার আব্বা এসেছে, বাইরে এসো। সায়না ওড়না দিয়ে চোখ মুখ দুটো চেপে চেপে মুছে নিয়ে চলে যাচ্ছিল। তাজা তাকে টেনে কপালে গালে চুমো খেয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে কিছু বলে যাও, তুমি কিছু না বলে আমি শাস্তি পাবো না। সায়না নিঃশব্দে কাছে, তাজারের হাত থেকে নিজেকে ছাড়াতে না পারার জন্য নয়, বরং নিজের ভেতরে অসহায়তাকে হঠাৎ করে নগ্নভাবে আবিষ্কার করার যন্ত্রণায়। তাজ সায়নাকে আসতে দাও, ওর আব্বা এসেছে। রওশনার কণ্ঠ শুনে তাজা সায়নাকে নিজের সাথে আরও চেপে ধরে তার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কথা না বলে আমি তোমাকে ছাড়বো না। যে আসার আসুক, কথা বলো। সায়না বুক ওঠানামা করছে ফোপাতে ফোপাতে, সারা শরীর কাঁপছে তার। তাজদার 2 হাতে তাকে কাছে টেনে নিয়ে একের পর এক চুমু রাখলো গালে, ঠোঁটে। কণ্ঠটা কাঁপছে। তুমি বকো, চেঁচাও, কিন্তু কেন কথা বলা বন্ধ করবে? সায়না সায়না দম বন্ধ হয়ে আসা অবস্থায় ছটফট করছে, বারবার তাজদারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল,
কিন্তু তাজদার আরও পূর্ণ হয়ে তার মুখ দুপাশে চেপে ধরে রেখে ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে জেদি চুমু খেলো একের পর এক। নিঃশ্বাস জড়িয়ে গেল। সায়না ছটপট আরও তীব্র হলো। অসহায় প্রতিরোধে মুহূর্তটা নিস্তব্ধ হয়ে উঠল। সে ছটপট করলো, তাজদার আঁকড়ে ধরে রাখা শক্ত হাত তাকে আর পালাতে দিল না। সায়না ক্লান্ত হয়ে তার মুখের দিকে তাকালো। তাজদার তাকে জড়িয়ে ধরে গালে দীর্ঘ একটা চুম্বন করে গালে গাল চেপে ধরে বলল, আমি তোমাকে ছাড়বো না। সায়নার কান্না থামছে না দেখে তাজদার এবার অধৈর্য হয়ে উঠল। তার একটা শার্ট চোখের পানিতে ভিজেছে। মেয়েটা শান্ত হচ্ছে না। সে সায়নাকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে রইল বিরক্ত মুখে। ঠোঁট দুটো শক্ত হয়ে আছে। মুখে অনেক কিছু আসছে কিন্তু বলতে পারছে না। বাইরে থেকে ডাকাটাকি ভেসে আসছে। সায়না দরজার দিকে তাকিয়ে চোখ মুখ মুছে নিচ্ছে। আবারও চোখ ভিজে উঠেছে। তাজদার সায়নার কবজি চেপে ধরে তার মুখোমুখি টেনে আনলো। সায়না নিজেকে সামনে নিয়ে তার মুখের দিকে তাকালো। চোখ মুখ ফুলে গেছে ইতিমধ্যে। তাজদার অসম্ভব শীতল কণ্ঠে বলল, সত্যিটা জানার পর তুমি আমার সাথে যেতে বলো? যেতে আমার সাথে? তুমি আমাকে বাধ্য করেছো কাজটা করতে। আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তার আগে তুমি জেনে গিয়েছো। আমি এটা করেছি যাতে তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার পথে আর কোনো বাধা না আসে। একদম কান্না করবে না। তোমার কান্না দেখে মনে হচ্ছে আমি তোমাকে মেরে হাড়গোড় ভেঙে দিয়েছি। দ্যাটস ফ্যাটিস। তুমি নিজেই এমন কোনো ঘটনা চেয়েছিলে যাতে তোমার যাওয়াটা বলক হয়ে যায়। মিথ্যে বলবে না, সত্যি করে বলো তুমি এমনটা চাওনি। সায়না চোখের জল নিয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। তাজদার বলল, হ্যাভ ইউ এভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিস মমতাজ? তুমি রিলেশনশিপটা শুধু একটা প্যাকেজ হিসাবে নিয়েছিলা। সুপারফিশিয়াল কমফোর্ট, জিরো কমিটমেন্ট, নো পুল টু হোয়াট দিস লাইক, নো পুল টু ওয়ান্ট মি। তোমার দিকে মানুষ আঙুল তুলবে তাই তুমি বাচ্চাটা নিয়ে দায়মুক্ত হয়েছ। বাচ্চাটা তোমার একটা কমপ্লিকেশন ছিল, কারণ বাচ্চা থাকলে লন্ডনে যাওয়ার কথাটা টানানো যাবে। এটাই ফ্যাক্ট যে বাচ্চা নেওয়ায় তুমি যথেষ্ট অসন্তুষ্ট হয়েছিলে। বাচ্চা এলে লন্ডনে যেতে হবে না বুঝলে পেরে তুমি তার চেয়ে বেশি খুশি হয়েছ। সায়নার কবজিটার উপর তার আঙুলের ছাপ আরও ভালোভাবে পড়ল। কপালটা ঘেমে উঠেছে। শ্বাস পড়ছে অস্থিরভাবে। সায়নাকে চেপে ধরে রেখে বলল, তুমি আমাকে কখনই চাওনি, না এখনও চাইছো। আমি তোমার কাছ থেকে দূরে গেলে তুমি বরঞ্চ খুশি হও। সত্যি কথা হচ্ছে তুমি আমাকে দু চোখে সহ্য করতে পারো না। এটাও জেনে রাখো, তুমি আমার কাছ থেকে দূরে গেলে আমি মরে যাব। এই ধরনের মানুষও আমি না। তুমি যদি ভাবো তুমি আমাকে ভালোবাসো না আর আমি সেটা পাওয়ার জন্য মরে যাচ্ছি, তাহলে ভুল ভাবনার মধ্যে আছো। তুমি না বাসলে আমি ঠিকই তাই। মনে আছে তুমি বলেছিলে মেপে চেপে ভালোবাসা হয় না? অ্যাবসলিউটলি। লাভ ইটস আই ম্যাথ ইকুয়াল, ইটস আই ফিনিশ পিওর অর আনপেন্ড। মনের উপর জোর জবরদস্তি চলে না। আমি কোনো নাটক চাই না, কোনো ভাড়াটে আবেগও নয়। মনকে জোর করা যায় না। আমি এতদিন যা দিয়েছি সেটা এক্সট্রা জেনারেটেশন ছিটিয়েছিল, আর তুমি যেটা নিতে পারোনি। তাই আজ থেকে আমি আর ওভার গিভ করবো না। যেটা তুমি দু হাত ভরে নিতে পারোনি সেটা আর কখনো দেব না। তুমি চলে যাবে? নো, আমি নিজেই তোমাকে রাখবো না। আমাদের সংসারটা এখন থেকে এভাবেই চলবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর। এটা কোনো ক্যাজুয়াল এগ্রিমেন্ট নয়, নন নেগোশিয়েবল। বাচ্চাটা যেহেতু এসেছে আমি চাই না সে কোনো চ্যালেঞ্জ ফেস করুক। সো তুমি এনশিওর করবে যে সে যেন হেলদি অ্যান্ড সেফ থাকে। আর আমি বাবা হিসাবে আমার রেসপন্সিবিলিটি ফুলফিল করব। তুমি মা হিসেবে যেটুকু করতে হবে করবে, নো কম্প্রোমাইজ। তুমি এটাই চেয়েছো বারবার, যাতে আমি তোমার কাছ থেকে কোনো এক্সট্রা এক্সপেকটেশন না রাখি। অ্যান্ড হিয়ার মি ক্লিয়ারলি এটাই হবে। যদি বাচ্চা না আসতো তাহলে হয়তো সিদ্ধান্তটা অন্যরকম হতো। যেহেতু ও এসে গেছে আমার সিদ্ধান্তটা তোমাকে মানতে হবে। এখন যাও। সায়নাকে সেরে দিল সে। সায়না দরজার দিকে এগোচ্ছিল। পেছন থেকে তাজদার বলো, ডাক্তার ফিসটা বিকাশ সেন্ড করে দেব। সায়না কথাটা শুনে দরজা খুলে বেরিয়ে গেল। তিতলি আর তৌসিফ কথা বলতে বলতে একদিকটাই আসছিল। সায়নাকে দেখে দুজন থেমে গেল। সায়নার চেহারার অবস্থা দেখে আর কোনো প্রশ্ন করার সাহসই করল না। আফসার সাহেব সায়নাকে দেখে কথা থামিয়ে দিলেন। রওশনারা বলল, এই তো এসেছে, ও খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে।
ওর মাকে বলবেন একটু বোঝাতে, এখন থেকে খাওয়া দাওয়া কমিয়ে দিলে সমস্যা হবে। আনোয়ারা বেগম এসে শায়নার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আফসার সাহেবকে বললেন, আফসার, যা হয়েছে তা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। নতুন সংসার, তাই এরকম হচ্ছে। কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। এইসব লোকমুখে জানাজানি হলে মান সম্মান কিছু থাকবে না। ওকে লন্ডনে যেতে দেব না ভেবে তা যেমনটা করেছে। আফসার আর আনিসকে তুমি একটু বুঝিয়ে বলো। তারপর তিনি শায়নাকেও বুঝ দিলেন, ক্ষমা ছাড়া সংসার বাঁচে না, আর সংসার ক্ষমা ছাড়া টিকে না। ও অতিরিক্ত করে ফেলেছে, এটা আমরা মানছি। তুমি এতদিনে তো বুঝে গেছো ও নিজে যেটা ভালো মনে করে সেটাই করে। মনে এত ক্ষোভ রেখো না। এই সময়টা অনেক দামি। যাও তোমার বাবার সাথে, আর তাদের সাথে কথাবার্তা বলা বন্ধ রেখো না। ও তোমার বাচ্চার বাবা। কথা অনেক সমস্যার সমাধান। কথা না বললে সমস্যা আরও বাড়ে। তাদের কথাবার্তা চলছিল, তখনই সেখানে তাজদার এলো। চোখ ঘুরিয়ে সবার দিকে একে একে তাকালো। আফসার সাহেবের মুখে কোনো কথা রইল না তাকে বলার মতো। ছেলেটা এই স্বভাবে যেন মেয়ে দিয়ে দেওয়াটা ভুল ছিল, সেটা এখন উপলব্ধি হলেও তো কিছু করার নেই। এত বড় অন্যায় করার পরে এভাবে শক্ত শক্ত কথা কিভাবে বলছে তিনি বুঝে উঠতে পারছেন না। মেয়েটাকে বিদেশে নিয়ে যাওয়ার পরও যদি এমন করে। নিজের মেয়েকে তো তিনি চেনেন। না খেয়ে দিয়ে শুয়ে থাকবে জামাই কিছু বললে, তারপর বড় রোগ ভোগ হয়ে যাবে, বাচ্চাটা ক্ষতি হবে। তার চেয়ে ভালো তাদের কাছেই থাকুক, বাচ্চাটা একটু বড় হোক। তাজদার ঠান্ডা কণ্ঠে তিতলিকে বলো, ওনার ব্যাগপত্র গুছিয়ে সাথে দিয়ে দাও। রওশনা, জোহরা বেগম আর আনোয়ারা বেগম একে অপরের দিকে তাকালো। তাদের এতক্ষণের সবটা চেষ্টাই মুহূর্তের মধ্যে বিফলে গেল তাজদারের এক কথায়। আনোয়ারা বেগম বললেন, ব্যাগপত্র নিজে গোছগাছ করে নিয়ে যাবে। ওর আসা যাওয়া থাকবে এখানে। তুমি কোথায় যাবে বলছিলে না? সেখানে যাও। তাজদার শায়না দিকে কোনা চোখে তাকালো একবার, তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। পথে আনিসের সাথে দেখা হলো। আনিস বলল, চা খাবি? চল দোকানে বসে চা খাই। তাজার ভেবেছিল সে হয়তো ওই ব্যাপারটা নিয়ে তাকে কঠোরভাবে আজ কিছু না কিছু বলবে, কিন্তু আনিস তেমন কিছুই বলল না। টেনে নিয়ে তা যায় তার সাথে। চা খেতে খেতে বলল, বোনটাকে তোর হাতে যখন দিয়ে ফেলেছি তখন ভালো মন্দ সব তোর হাতেই। আমরা তোর উপর তখনই কথা বলবো যখন তুই ভুল হবি। তোর সিদ্ধান্তগুলো ভুল হবে। এখন যা হবার হয়ে গেছে, এগুলোকে আর বাড়তে দিস না। যেটা ভালো হবে সেটা কর। আম্মা আবার রাজি ছিল ওকে নিয়ে যাওয়া নিয়ে, কিন্তু বড় আম্মা সহ ওরা সবাই এখন টেনশন করছে ও সেখানে গিয়ে কীভাবে থাকবে এটা নিয়ে। ওভাবে কাজের লোকও রাখতে পারবে না। ও রান্নাবান্না করে খেতে পারবে কি না সেটা নিয়ে ভয় পাচ্ছে সবাই। তোর উচিত সবার সাথে বলে এটা ক্লিয়ার করা। আমি সায়নার দোষ দেখছি না কোথাও। ও তোর সাথে যাবে বলে তো পরীক্ষাটা দিয়েছে, তাই না? তাজা চায়ের কাপে বিতৃষ্ণা নিয়ে চুমুক দিয়ে বলো, হ্যাঁ, সেটা সবাইকে দেখানোর জন্য যে ও আমার কথা মেনে চলছে। তথাকথিত ভালো বউ হওয়ার চেষ্টা বই কি আর কিছু না। আম্মু আব্বুকে কি বলেছে ওকে জিজ্ঞেস করে নিস। ওদের বলেছে এক কথা, আমাকে বলেছে এক কথা। ওদের বলেনি ও আমার সাথে যাবে। একবারও ওদের বলেনি ও আমার সাথে যেতে চায়। তোর বোন আসলে যেতেই চায় না। আমি তাই ওকে আর জোর করব না। তুই রাগ থেকে কথাটা বলছিস না, আমি অনেক ভেবে সিদ্ধান্তটা নিয়েছি। আনিস হতাশ হয়ে তার দিকে তাকালো। তাজদার চায়ের কাপের বিলটা মেটানোর সময় দোকানদারকে বলল, চিনিতে পিঁপড়া ছিল, এই দোকানে আর কোনো দিন আসবো না। টাকা নেওয়ার সময় দোকানদারের মুখ হা হয়ে গেল। আনিস তার হাতে আরও 10টা টাকা গুঁজে দিয়ে হাসি মুখে বলল, এক কাপে সত্যি পিঁপড়ে ছিল। আমি সামনে ছিলাম বলে কোনো ছিনকের ছাড়া খেয়ে নিয়েছে, কিন্তু মনে করো না, এটা রেখো। আমি সামনে ছিলাম বলে কোনো ছিনকের ছাড়া খেয়ে নিয়েছে, কিছু মনে করো না, এটা রাখো। তাজদার তার আগেই বেরিয়ে গেল। সে বুঝে গেছে তার উপরে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে শায়নার মমতাজের। এটা ঠিক না হওয়ার আগে বাচ্চাটার কথা ভাবাটা ঠিক হয়নি। অবশ্য দেশে পা রাখার পর থেকে সে একটার পর একটা ভুল করে গিয়েছে। তার সবচেয়ে বড় ভুল ছিল দেশে পা রেখে নেওয়া সিদ্ধান্তটি। ছোটবেলায় যেমন সে পাত্তা দিত না, শায়না মমতাজ এবার ঠিক সেই পূর্ণভঙ্গিতেই তার শোধ চুকিয়ে দিল। সে এটাও বুঝে ফেলেছে কেউ কিছু না চাইলে তাকে আগ বাড়িয়ে কিছু দিতে নেই। হাত বাড়ালে তখনই তার হাতে হাত রাখতে হয়, নইলে নিজেকে প্রস্তুত করতে হয় ছুটে এসে তার হাত ধরার মতো মুহূর্তের জন্য। সানার ঘ্রাণ শক্তি এতটাই প্রখর হয়েছে যে তার সাবানের গন্ধটা পর্যন্ত সহ্য হচ্ছে না। বমির উপর আমি। সারাক্ষণ শুয়ে শুয়ে থাকছে। বিকেলের সময় দরজাটা একটু ঠেলে
ঘরে উকি দিয়ে মজা করে বলো, তুমি দেখছি বমিতে ভাসিয়ে দিবে আমাদের। ওই বাড়ি ছেড়ে এখন কেন এসেছিস? জামাইকে একা জ্বালিয়ে শান্তি হচ্ছিল না? আম্মা বলে ডাক দিতে শাওন একদূরে পালিয়ে গেল। দাদিমা এসে বলল, ম্যামা করিস না, নিজেই মা হতে চলছিস। ভুল কি বলেছে? সারাদিন তো আছিস ওয়াক ওয়াক করতে, বাপের মতো মাথা ভর্তি চুল আসবে তোর ছানা। বাছার মাথার চুল ভর্তি থাকলে মা এমনি বমি করে। সায়না কথাটা শোনা মাত্রই বলল, আমি কি টাকলা? সেটা কখন বললাম? তোর জামাইয়ের মাথায় চুল বেশি তাই বললাম। মেয়ে হলে বাপের মতোই হবে। তোমাকে বলেছে কেউ? ও মা, বাচ্চা তার বাপের মতো হবে না? নাকি এখন অস্বীকার করবি বাচ্চাটা পেটে এমনি এমনি চলে আসছে? সায়না শক্তি জোগাড় করে চেঁচিয়ে উঠল, আম্মা তোমার শাশুড়িকে যেতে বলো এখান থেকে। দাদির মুখ মুছে দিয়ে বলল, ঢং জামাই সহ্য হয় না, আবার তার ছানা পেটে নিয়ে ঘুরছে। ওরে ঢঙ্গি, এমন কত ঢং দেখলাম জীবনে। সেনা চিৎকার করে বলল, বুড়ি আমি মাথা ফাটাবো তোমার। আমারে। সায়দা বেগম হন্তদন্ত পায়ে ছুটে এলো। দাদিমা হাসতে হাসতে বেরিয়ে গেলেন। সায়দা বেগম বললেন, ও বাড়িতে এলে আপনি ওকে শাস্তি দেন না আম্মা। মেয়েটা আমার আপনার জন্য আর আসতেই চাইবে না এখানে। মুরব্বী মানুষ হয়ে কী সব কথা বলেন ওর সাথে। আমি বলতে পারবো তাই বলি, তুমি আমাকে শেখাইও না। সাবরিনা সাইদা বেগমকে ডাকলো তক্ষুনি, আম্মা কোথায় আপনি? বড় আম্মা এসেছেন। আম্মা? সাইদা বেগম যেতে যেতে বলছেন, হ্যাঁ বসতে বলো। মেহমান পেছনের দরজা দিয়ে এলো কেন? রওশনা ভেতরে চলে এলো। দাদিমা বলেন, ফুতের বউ দেখতে চলে এলো নাকি রাহিনের মা? রওশনারা হালকা হাসলেন, বলেন, হ্যাঁ সেজেগুজের সামনে দরজা দিয়ে আস্তে আস্তে অনেক কাহিনী করতে হয়। ঘুমাচ্ছে নাকি? ঘুমালে ঘুমাক, না জেগে আছে, এমনি শুয়ে আছে। দুপুরে ভালো করে খায়নি। এই মেয়েকে নিয়ে আমি কি করব জানি না, আসেন। রওশনারা বললেন, আজ যেহেতু চলে যাবে ওর দাদার বার্ষিক, ফাতিহাটা তাই এই মাসে দিয়ে দিচ্ছি। মেজবানের দাওয়াত আগে থেকে দিয়ে রাখলাম। ওই দিন সায়নাকে বাড়িতে থাকতে হবে, মেহমান আসবে তাই। বলতে বলতে দুজন সায়নার ঘরে ঢুকলো। সায়না শোয়া থেকে উঠে বসলো, ওড়নাটা খুঁজে নিয়ে মাথায় কাপড় দিল। রওশনারা বলল, তুমি শুয়ে থাকো, উঠতে হবে না। যে কথাটা বলতে এসেছি, মেজবানের দিন বাড়িতে আসতে হবে তোমাকে, তাই সকালে চলে যেও। সায়না মাথা দোলালো। রওশনারা দরজা টেনে দিলেন। সায়না ওড়না ছুঁড়ে মেরে আবারও শুয়ে পড়ল। ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার দেখলো তাজা সিদ্দিকীর নামের পাশে সবুজ বাতি জল করে জ্বলছে। ইনবক্সে ঢুকতেই সায়না দেখলো তার নিকনেম চেঞ্জ করেছে, তার নিকনেম সেট করেছে ছড়ি দিয়ে। সায়না ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর টুং করে নোটিফিকেশনে এলো মেসেজের। সায়না ক্লিক করতে তাজদা সিদ্দিকীর ইনবক্স নিয়ে গেল। সেখানে লেখা আছে, সরি ফর এভরিথিং বাট নট সরি ফর বেবি, কারণ ও আসার তোমারই বেশি লাভ হয়েছে। টেক কেয়ার অফ ইউর সেলফ। আমি যতদিন দেশে থাকবো ততদিন তুমি আমার সামনে আসবে না। এই লেখাটা চিবিয়ে খাবো। তাই পরের দিন তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনতে গিয়ে সায়না মুখ ভয়ে ভয়ে ছিল। সায়না কাপড় চাপড় গোছগাছ করে ঘর থেকে বেরিয়ে এলো। তিতলি এসে বলল, আর কখন আসবে? তুমি না থাকলে ভালো লাগে না। সায়না একটু ভেবে বলল, অনেক দিন পরে গিয়েছি, কিছুদিন থাকবো। তাড়াতাড়ি চলে এসো। ব্যাগটা আমাকে দাও। না থাক, আমি পারবো। সায়না তিতলিকে ব্যাগটা দিল না, নিজেই নিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় রওশনারা দেখা করে যেতে বলেছে। সায়না রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দাদিমা তাকে দেখে বলল, এসো। সায়না ভেতরে গেল। রওশনা তার দিকে ফিরে বলল, তাজ তোমাকে ফোন করেছে? না, তুমিও করনি? প্রশ্নটা জোহরা বেগম করলেন। সায়না দুপাশে মাথা নেড়ে বলল, না। তুমি আইটিএলস পরীক্ষা ঠিকই দিয়েছো বরের কথায়, পাসপোর্টও বানাতে দিয়েছো, ভিসাও হয়ে যাচ্ছে, তলে তলে সব তো ঠিক করে রেখেছো, যাওয়ার জন্য একদম প্রস্তুত। আবার তোমার শ্বশুর শাশুড়িকে অন্য কথা বলছো কেন? মানে বরকে এক কথা বলে রেখেছো, আবার শ্বশুর শাশুড়িকে মন পাওয়ারও চেষ্টা করছো। এখন হুট করে যাবে না বলছো, তাজ রেগে যাবে না তো কী করবে? সায়না রওশনার দিকে তাকালো। উনি মশলা কষাচ্ছেন এক মনে। সায়না জোহরা বেগমের দিকে তাকিয়ে বললেন, আমি যাব না, এ কথা বড় আম্মুকে আমি কখনোই বলিনি। কি আশ্চর্য কথা, তুমি পড়াশোনা ছাড়তে পারবে না বলেছিলে না, আবার যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছ। তোমার কোন কথাটা বিশ্বাস করব?
সায়না ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে। সে দাদিমা দিকে তাকাতেই দাদিমা বলল, আচ্ছা বাদ দাও। তবে সায়না একটা জবাব দিয়েই দিল, আপনাদের ছেলের কথায় বিশ্বাস করবেন, আমি যাব না বলেছিলাম, কিন্তু সেই কথাটা আপনাদের ছেলে মূল্যায়ন করেনি। উনি আমাকে এখানে পড়তে দিতে চান না। পরে ভাবলাম ওখানে গিয়ে কিছু একটা করব, তাই পরীক্ষাটা দিয়েছি। বড় আম্মু চায় না আমি যাই, তাই আমি বড় আম্মুকে। কিন্তু এইবারের মানুষ নিজেরাই নিজেদের সাথে কথা বলে না ভালো করে। আপনারা বলেছেন এক কথা, আপনাদের ছেলে বলেছে এক কথা, আমি কোন দিকে যাব? রসনার এবার মুখ খুললেন, বললেন, তোমাকে আর কিছু বলতে হবে না। আগে যাবে ভেবেছিলে, ভালো কথা। এখন বাচ্চা চলে এসেছে, আর যেতে পারবে না। সেটা আমাকে না বলে ওনাকে বললে ভালো হয়। তুমি বলবে কারণ তোমার অসুবিধা হবে ওখানে থাকতে। সায়না আর কিছু বলো না। শুধু অসুবিধা কেন, যদি ওখানে তার জন্য মৃত্যু অপেক্ষা করে থাকে, তাহলে মৃত্যুর সাথে নেওয়ার জন্য হলেও সে সেখানে যাবে। ব্যাগটা নিয়ে সে বেরিয়ে আস্তে আস্তে শুনল, শিয়ানা মেয়ে, তলে তলে সব ঠিক রেখে এখন আমাদের দেখাচ্ছে সে যেতে চায় না, সবাইকে হাতে রাখতে জানে। দাদিমা বলেন, বাদ দাও, এসব আর বলো না। ও এখনো যায়নি শুনলে আবার তাদের কানে উঠবে। বাড়ি গিয়ে সায়না ব্যাগটা বিছানার উপরে রাখলো। ফ্যানটা ছেড়ে পুরো শরীর ঘেমে উঠেছে। সায়না বেগম এসে ডাকাডাকি করলেন, আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাবি বলেছিলি, খাবি না? ও শানু। সায়না ওভাবে শুয়ে থেকে বলো, যাচ্ছি, তুমি যাও। সাইদা বেগম চলে যেতে গিয়েও আবার থামলো। বললেন, ওই বাড়ি গেলি, কেউ কিছু বলেছে? না। আচ্ছা তাহলে আয়। জামাই ছিল না বাড়িতে? না। ও, শুনলাম ভিসার কাগজপত্র নিয়ে দৌড়ের উপর আছে। আচ্ছা আয়। সায়না কিছুক্ষণ পর রান্নাঘরে গেল। আলু ভর্তার চটকে পান্তা ভাত খেলো। ভাত খাওয়ার কিছুক্ষণ পর সেগুলো উগড়ে দিল বাড়ির পেছনে বের হয়ে। দাদিমা বললেন, খোদা, গোটা এলাকা কাঁপছে তোর ওয়াক ওয়াক শুনে। সাইদা বেগম বলেন, আম্মু ফালতু কথা বললেন না তো, মেয়েটা দম নিতে পারতেছে না। সায়না পুকুর ঘাটে নেমে মুখে পানি ঝাপটা দিল, কুলি করলেন, মাথায় পানি দিল, পুকুরের পাড়ে থাকা লেবু গাছ থেকে পাতা ছিঁড়ে ঘেরান নিল। সাইদা বেগম বলল, ভেতরে আয়। সায়না গেল না, ঘাটে বসলো। ঠান্ডা বাতাস আছে এখানে, ভালো লাগবে। সাইদা বেগম বললেন, এভাবে চুলের আগা খোলা রেখে ওখানে বসে থাকিস না শানু। সায়না পুকুরের পানির দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। কিছুক্ষণ পর পায়ের শব্দ তুলে শাওন ঘাট বেয়ে নেমে এলো। সায়নার পাশে ধপ করে বসে পড়ল, হাতে কয়েক প্যাকেট আচারের প্যাকেট। সাইদা বেগম চেঁচাচ্ছেন, ওকে দোকানের আচার খেতে দিবে না শাওন, ফ্রিজ আছে আচার। শাওন বলো, বার্মিজ বড়ই আচার, এগুলো ভালো। তুমি বেশি কথা বলো না আম্মা, চুপ থাকো। শাওন দিতে চাইল না। তুমি খেয়ে ফেলবে? শাওন কেড়ে নিয়ে দাঁত দিয়ে প্যাকেট ছিঁড়ে দিতে দিতে বলল, তোর জন্য একটা সুখবর আছে। সায়না প্যাকেট কেড়ে নিয়ে বলল, কি? শাওন দাঁত দেখিয়ে হেসে বলল, তোর জন্য একটা ভাবি ঠিক করেছে। সায়না মুখ হা হয়ে গেল, কি? শাওন চোখ টিপে বলল, হ্যাঁ। সায়না ধুম করে কিল বসিয়ে বলল, মিথ্যে কথা। আহা, মারছিস কেন? সত্যি সুন্দর আছে, ছবি দেখবি? মেজো ভাই এখনো বিয়ে করেনি, আর তুমি? বিয়ে তো এখন করছি না, আজব, আর কতদিন সিঙ্গেল থাকবো। ছবি দেখাও। শাওন ছবি দেখালো তাকে। সায়না ছবিটা দেখে হাসলো, বলল, সুন্দর, আমার বয়সী? হ্যাঁ। আমাকে বলবো? সোজা ঘর থেকে বের করে দেবে। মেজ বিয়ে করেননি, তারপর ওকে নিয়ে আসবো। হ্যাঁ, শখ কত, চাকরি ছাড়া ওর বাবা তোমার হাতে মেয়ে দেবে। আমার বউ কি গোটা দুনিয়া খাবে? ওর ভাতের অভাব হবে না। শোন, ওকে বলে দিয়েছি, তোমার বাপকে বলে দেবে যৌতুক হিসেবে আমার বাইক চাই, আর কিছু লাগবে না। বেকার আবার কি? যারা সারাদিন শুয়ে শুয়ে ঘুমায় তাদের বেকার বলে। আমি সারাদিন দৌড়ের উপর থাকি, ঘরের বাজার সদাই করি, বোনের সেবা করি, বাপ ভাইয়ের কথা মেনে চলি, এগুলো কি কাজ নয়? ফিক করে হেসে উঠে বলল, পাগল। শোনো, তোমার বিয়েতে আমি খুব মজা করব। আমাদের বাড়িতে শেষ বিয়ে তোমার। চাকরি বাকরি কখন হবে? তোর বরকে বলিস আমাকে একটা চাকরি বাকরি দিতে। সায়না চুপ হয়ে গেল। শাওন তাকে কুইন দিয়ে ধাক্কা দিয়ে বলল, ওই। সায়না তার মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসলো। ছোট ভাইয়ের চোখে সব কত সহজ। সে কেন এত সহজ করে ভাবতে পারে না। ও ভাবে বিয়ের পর বউ ওর এইসব অভাব স্বভাব মেনে নেবে, কিন্তু আসলেই মানবে? সায়না চায় না তার ভাই সবসময় এমন হাসি খুশি ছটপটে থাকুক। মুড অফ হয়ে গেল কেন? আচ্ছা,
এসব বাদ দে, তুই বিদেশে চলে যা, ওখান থেকে বাইকের টাকা পাঠাস একটা। বলি আবার হো হো করে হাসলো শাওন। সায়না এবার রেগে গিয়ে বলল, এভাবে হাসবে না সব সময়, এত বেশি আশা রাখা ভালো না। আমি কত কি ভেবেছিলাম, কিছুই হয়নি। তুমি যা ভেবে রাখছো তার কোনো কিছুই হবে না। শাওন হাসি থামিয়ে বলো, চাকরি হবে না বলছিস? আচ্ছা বেশ, তোর বড়লোক বরকে বলিস আমাকে একটা কয়েক লাখ মামু দিতে, ব্যবসা করব। শায়না আশ্চর্য হয়ে বলো, তুমি কি বলছো? তুমি নিজেও জানো না আমি কোনোদিন ওনার কাছ থেকে একটা টাকাও চাইনি। আসনি কেন?